আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ 2024 প্রথম ধাপের যে সাধারণ জ্ঞান অংশ, সাধারণ জ্ঞান অংশের বিশেষ প্রশ্ন সমাধান ক্লাস। বিশেষ প্রশ্ন সমাধান বলতে এখানে কি কি এসেছে এবং এখানের প্রশ্নগুলো কেমন ছিল, আন্তর্জাতিক থেকে কয়টা প্রশ্ন এসেছে, বিজ্ঞান থেকে কয়টা প্রশ্ন এসেছে, বাংলাদেশ থেকে কতটা প্রশ্ন এসেছে এবং আপনার ভূগোল বা অন্যান্য অংশ থেকে কতটা প্রশ্ন এসেছে। এই প্রশ্ন বিশ্লেষণ 3টা ধাপের। যেহেতু আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, এই পরীক্ষাটা দেওয়ার ক্ষেত্রে আপনার বিগত বছরের প্রশ্নটা অর্থাৎ সর্বশেষ 2024 সালের যে পরীক্ষাগুলো হয়েছে 3টা ধাপে, এই পরীক্ষার প্রশ্নগুলো কেমন ছিল এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য পরবর্তী পরীক্ষাটা অনেক ইজি হয়ে যাবে। পাশাপাশি এই প্রশ্নগুলো ভালোভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন এটা তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। চলে যাচ্ছি আমি প্রশ্ন সমাধানে। পদের নাম সহকারী শিক্ষক, ধাপ 1 প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপ 2024 সালের। পরীক্ষাটা হয়েছিল 8/12/2023, 8/12/2023 অর্থাৎ ডিসেম্বর, 8 ডিসেম্বর 2023 সালে। এখানে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসছিল 1 2 3 4 4টা, দৈনন্দিন বিজ্ঞান এবং কম্পিউটার এইখান থেকে প্রশ্ন আসছিল 2টা, এই হলো 4 আর 2 6টা প্রশ্ন, আর বাকি 9টা প্রশ্ন ছিল বাংলাদেশ বিষয়াবলী থেকে। বাংলাদেশ বিষয়াবলীর 9টা প্রশ্ন এখানে আছে। তো চলেন এই প্রশ্নগুলো আমরা সমাধান করি, তারপরে চলে যাব আমরা পরবর্তী ধাপে। আমি একেবারে 3টা ধাপেরই কোন অংশ থেকে কয়টা করে প্রশ্ন আসছে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যারা পরবর্তী প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন আশা করি এটা তাদের জন্য বেস্ট একটা ক্লাস হতে যাচ্ছে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক বিষয়াবলী, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? আশা করি এই প্রশ্ন সবাই পারেন। সামনের পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়াবলীতে এরকম যে আলোচিত ইস্যু, যেমন গত বছর আলোচিত ইস্যু ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, তারা পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে এই কাজগুলো করছে বিধায় তাদের গোয়েন্দা সংস্থার নামটা পরীক্ষা আসছিল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ। আর সামনের পরীক্ষায় যদি আসে গোয়েন্দা সংস্থার নাম, তাহলে আসতে পারে আপনার আমাদের যে ইসের গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থার নাম কি, এইটা পরবর্তী পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। আর ভারতের গোয়েন্দা সংস্থার নাম হলো র রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং। প্রত্যেকটার সাথে একটা করে এরকম প্রশ্ন আপনাদেরকে বলার চেষ্টা করবো যে সামনে আসার মতো কি আছে। র বা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং এটা হলো ভারতের গোয়েন্দা সংস্থা। র বা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং এটা হলো ভারতের গোয়েন্দা সংস্থা। তারপরের প্রশ্নটা ছিল কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। তো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এখানে মোট দেশ আছে কয়টা? এখানে মোট দেশ আছে 5টা। 5টা হলো কি কি? ফিডে আসুন, ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, এরপরে আতে আইসল্যান্ড, সুতে সুইডেন আর নতে নরওয়ে। এই 5টা দেশ, ফিডে আসুন, এই 5টা দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। তো এখানে দেখেন অঞ্চল কোনগুলো সামনের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। ফিতে হলো আপনার ফিনল্যান্ড, ডেতে হলো আপনার ডেনমার্ক, এরপরে আতে হলো আইসল্যান্ড, এরপরে আপনার সুতে হলো সুইডেন, আর নতে হলো আপনার নরওয়ে। এই 5টা দেশকে একত্রে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এছাড়া এই অঞ্চলটা এর পার্শ্ববর্তী কোন দেশটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে, সেই দেশের নাম হলো, এর পার্শ্ববর্তী যেই দেশের সম্পর্কে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এর পাশে বাল্টিক রাষ্ট্রসমূহ। 3টা বাল্টিক দেশ আছে, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া। এবং ইউরোপের আরেকটা অঞ্চল আছে ককেশাস অঞ্চল। ককেশাসে 4টা দেশ আছে, রাশিয়া একটা, আরেকটা হলো আর্মেনিয়া, আজারবাইজান এবং জর্জিয়া। রাশিয়া, এই 4টা দেশকে বলা হয় আপনার ককেশাস অঞ্চল। তো বাল্টিক পড়বেন, ইউরোপ থেকে বাল্টিক একটা, ককেশাস অঞ্চল একটা, আর একটা হলো আমাদের এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ। তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ? তো ফিলিস্তিন তাদের স্বাধীনতার ঘোষণা দেয় 1988 সালে, এবং ফিলিস্তিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল আলজেরিয়ায় বসে। তো আলজেরিয়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বসে তারা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ? এটার উত্তর হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে হলো আমাদের
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে আমাদের আলজেরিয়া। আর এছাড়া ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলের স্বাধীনতা কবে হয় এই তথ্যটা এবারের জন্য জেনে রাখবেন, এই প্রশ্নটা আবার আসতে পারে। তো ইসরায়েলের স্বাধীনতা হয় 1948 সালে এবং ইসরায়েলের স্বাধীনতা হয় বেলফোর ঘোষণার মাধ্যমে। ইসরায়েলের স্বাধীনতা হয় বেলফোর ঘোষণার মাধ্যমে। আর এই বেলফোর ঘোষণা দেওয়া হয়েছিল 1917 সালে। 1917 সালে দেওয়া বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েলের স্বাধীনতার স্বীকৃতি আসে। ইসরায়েলের স্বাধীনতার স্বীকৃতি আসে বেলফোর ঘোষণার মাধ্যমে। তারপরে যদি আমরা দেখি, আরেকটা প্রশ্ন ছিল এখানে, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই? এই প্রশ্নটা মূলত বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে যে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি অংশ আছে, বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এইখান থেকে আসা প্রশ্ন। এইখানে যদি আমি বলি ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই, মূলত এখানে প্রশ্নটা ছিল এমন যে সেভেন সিস্টার্স এর কোন রাজ্যগুলোর সাথে ভারতের সীমান্ত নেই। এই যে ধরেন মোটামুটি বাংলাদেশের একটা মানচিত্র আমরা আঁকলাম, এই মানচিত্রটার মধ্যে উপরের দিকে এইখানে আছে মেঘালয়, এইখানে আছে ত্রিপুরা, এই অঞ্চলটা জুড়ে এইখানে আছে আসাম, আর এইখানে আছে মিজোরাম। তো ভারতের এই রাজ্য কয়টার সাথে বাংলাদেশের সীমান্ত আছে? এইখানে মূলত স্পেসিফিক ভাবে ওনারা বুঝাইছে এইদিকে ভারতের বাকি অংশ আর এইদিকে ভারতের বাকি অংশ। আর এই পাশ থেকে এসে ভারতের এইদিকে যে অংশটা আছে এই পর্যন্ত, এই অংশটায়, এই অংশটুকু থেকে দেখেন এইখানে যাওয়ার একমাত্র রাস্তা হলো এই জায়গাটুকু। এছাড়া ভারতের এই পাশের সাথে ওই পাশের যোগাযোগের আর কোনো রাস্তা নাই। তো ভারতের এই পাশের সাপেক্ষে ওই অঞ্চলটাকে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল। তো ভারতের উত্তর পূর্বাঞ্চলে মোট রাজ্য আছে 7টা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই 4টা, আর আছে 3টা। একটার নাম হলো অরুণাচল, আরেকটার নাম হলো নাগাল্যান্ড, আরেকটার নাম হলো মণিপুর। এই 3টা রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। তো এই পরীক্ষার অপশনে এই 3টা রাজ্যের নাম ছিল, এখান থেকে 2টা রাজ্যের নাম ছিল অরুণাচল এবং নাগাল্যান্ড। এই রাজ্যগুলো হলো ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত, ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত। এবং ওইখানে যাওয়ার যে রাস্তাটা, এইখানে একমাত্র রাস্তা, এটার নাম হলো চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, এই প্রশ্নটা এবারও আসার মতো এবং খুবই 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 গুরুত্বপূর্ণ এই রাজ্যটা, কারণ এইবার আলোচনায় আছে সেভেন সিস্টার্স। তো এখান থেকে এই 4টা প্রশ্ন ছিল আন্তর্জাতিক বিষয়গুলি। তারপরে যদি দেখি আমরা দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার অংশ, দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার অংশ থেকে এই পরীক্ষা এসেছিল হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়? এই প্রশ্নটা মোটামুটি একটু কঠিন ছিল, এই প্রশ্নটা মোটামুটি একটু কঠিন ছিল, আনকমন প্রশ্ন। এটা হলো গ্লুকোজের অভাবে এই রোগটা হয়, হাইপোগ্লাইসেমিয়া। গ্লুকোজের অভাবে হাইপোগ্লাইসেমিয়া হয়, গ্লুকোজের অভাবে হাইপোগ্লাইসেমিয়া হয়। তো এইখানে প্রশ্নগুলো কি ধরনের আসে আমি একটু বলি। বিজ্ঞান থেকে যদি 1টা বা 2টা প্রশ্ন আসে, বা সর্বশেষ 3য় ধাপে গেলে দেখবেন যে বিজ্ঞান থেকে প্রশ্ন আসছিল প্রায় 4টা না 5টা প্রশ্ন আসছিল বিজ্ঞান ও কম্পিউটার অংশ থেকে। তো এখান থেকে সাধারণত ওনারা পছন্দ করে 3টা টপিক। একটা হলো মানবদেহ, দ্বিতীয় টপিক হলো খাদ্য ও পুষ্টি, খাদ্য ও পুষ্টি, কোন খাদ্যে কোন ভিটামিন থাকে, কোন খাদ্যে কোন অ্যাসিড থাকে, এইগুলো। আর মানবদেহ মানে মানবদেহের রক্ত, হাড্ডি, মানবদেহের মধ্যে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো, এইগুলো নিয়ে ওনারা প্রশ্ন করে। আর একটা প্রশ্ন আসে, সেটা হলো আপনার রোগ ব্যাধি ও চিকিৎসা, রোগ ব্যাধি ও চিকিৎসা, এই অংশগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। রোগ ব্যাধি ও চিকিৎসা, এই 3টা টপিক থেকে এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। একটা হলো মানবদেহ, একটা হলো খাদ্য ও পুষ্টি, আর একটা হলো রোগ ব্যাধি ও চিকিৎসা। এরপরে এখান থেকে প্রশ্ন আসছিল কম্পিউটার অংশ থেকে। এই প্রশ্নটা আবার কম্পিউটার অংশের প্রশ্ন, কম্পিউটার থেকে একটা প্রশ্ন আসছিল, নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস। একটা কথা বলি, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কম্পিউটার অংশ যদি আপনি পড়তে চান, তাহলে শুধুমাত্র বিগত বিসিএস পরীক্ষার যতগুলো কম্পিউটার প্রশ্ন আছে এটা পড়ে ফেলাই যথেষ্ট। দেখবেন যে যা প্রশ্ন আসে 1টা বা 2টা একেবারে ইজি, বাচ্চা বাচ্চা কোশ্চেন, এবং এটা বিগত প্রশ্নের আলোকেই আসে। তো ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে একই সাথে কাজ করে টাচ স্ক্রিন। এই প্রশ্নটা অলরেডি এর আগেও 5 থেকে 7 বারের মতো আসছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, এবং এটা বিসিএস এর একটা পেইড কোশ্চেন। ইনপুট ও আউটপুট ডিভাইস, সাধারণত এখানে ইনপুট আউটপুট ডিভাইস আর হলো সাইবার ক্রাইম, ইনপুট আউটপুট ডিভাইস, সাইবার ক্রাইম, আরেকটা হলো আপনার সোশ্যাল মিডিয়া। এই 3টা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটা আছে ইন্টারনেট। তো এইটাও একটু সাজেশনটা মনে রাখবেন, একটা হলো ইন্টারনেট, একটা হলো সাইবার ক্রাইম, একটা হলো সাইবার ক্রাইম, আর একটা হলো সোশ্যাল মিডিয়া। এই 3টা টপিক যদি ভালোভাবে পড়ে যান,
তাহলে এর মধ্যে থেকে একটা প্রশ্ন আপনি কমন পাবেন। সোশ্যাল মিডিয়া, একটা হলো ইনপুট আউটপুট ডিভাইস, একটা হলো ইন্টারনেট, একটা হলো সাইবার ক্রাইম, আর একটা হলো সোশ্যাল মিডিয়া। তারপরে আসেন বাংলাদেশ বিষয়গুলি থেকে, এখানে মোট প্রশ্ন ছিল হলো আপনার এই 4টা এবং এইখানে আছে আপনার 5টা, এই 9টা প্রশ্ন ছিল বাংলাদেশ বিষয়গুলি অংশ থেকে। অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলি থেকে 9টা, 4টা প্রশ্ন আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এবং 2টা প্রশ্ন, একটা ছিল বিজ্ঞান থেকে, একটা ছিল কম্পিউটার অংশ থেকে। তো এখানে দেখেন মাটির ময়না চলচ্চিত্রের পরিচালককে, এইটা মূলত মুক্তিযুদ্ধ অংশের একটা প্রশ্ন। তো মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে এই বছর কোনো প্রশ্ন সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে টাচ করে নাই। এইখানে প্রশ্ন আসছিল মুক্তিযুদ্ধের রিলেটেড যে প্রকাশনা, চলচ্চিত্র, গান, এই টপিকটা থেকে প্রশ্ন এসেছিল। তো এইখানে প্রশ্নটা এসেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক, এটা একটা চলচ্চিত্র, চলচ্চিত্রটার নাম হলো মাটির ময়না। আর এই মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক ছিলেন তারেক মাসুদ। এটার পরিচালক ছিল তারেক মাসুদ। আপনারা চাইলে আমার সাথে সাথে একটু কমেন্ট করতে পারেন, বা আমারটা যদি নাও পারেন আমারটা দেখে দেখে কমেন্ট করেন, তাহলে আপনারা একবার পড়া হয়ে যাচ্ছে। পুরো প্রশ্ন 45টা প্রশ্নই একবার রিভিশন হয়ে গেল। তারপরে প্রশ্নটা আসছিল দেখেন, এইটাও মুক্তিযুদ্ধ রিলেটেড একটা গান। এই প্রশ্নটাও বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বা মুক্তিযুদ্ধ এই অংশটা থেকে আসা একটা প্রশ্ন ছিল। তো এই প্রশ্নের মধ্যে বলা আছে যে সবকটা জানালা খুলে দাও না, এই গানের গীতিকারকে? এই গানের গীতিকার ছিলেন মরহুম নজরুল ইসলাম বাবু। আমি কিন্তু আমার ক্লাসে সাজেশনে বলেছি যে গান মানেই হলো 3টা গান সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো সবকটা জানালা খুলে দাও না, একটা হলো এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আরেকটা প্রশ্ন হলো আমাদের মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তো নজরুল ইসলাম বাবু উনি এই গানের গীতিকার ছিলেন, মরহুম নজরুল ইসলাম বাবু উনি এই গানের গীতিকার ছিলেন। গানটা হলো সবকটা জানালা খুলে দাও না, মরহুম নজরুল ইসলাম বাবু উনি এই গানটার গীতিকার ছিলেন। এরপরে যদি আরেকটা গান দেখি, আরেকটা প্রশ্ন দেখি আমরা, মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? ওইখানে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটা কাব্যগ্রন্থের নাম ছিল, নামটা এই মুহূর্তে আমার মনে নাই। ওইখানে অনেকগুলো কাব্যগ্রন্থের নাম ছিল, যেমন একটা ছিল শামসুর রহমানের একটা কবিতা, মূলত শামসুর রহমানের একটা কাব্যগ্রন্থ ছিল, এই কাব্যগ্রন্থটার নাম এই মুহূর্তে আমার মনে নাই। শামসুর রহমান ওনার কাব্যগ্রন্থগুলো এখানে দেওয়া হয়েছিল, শামসুর রহমানের একটা কাব্যগ্রন্থ। তো ওনার বেশ কয়েকটা কাব্যগ্রন্থ আছে, এখানে ওনারই একটা কাব্যগ্রন্থ দেওয়া হয়েছিল। তারপরে যদি আমরা দেখি 2022 সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? এই প্রশ্নটা এক্সাক্ট একেবারে ফিগার চেয়েছিল। ফিগার বলতে আমরা জানি যে বাংলাদেশের মানে 2022 সালের জনশুমারি বা আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 16,98,28,911 জন। 16,98,28,911 জন। এবং মূলত এই পরীক্ষাটায় প্রশ্ন পার্থক্য ছিল কোথায়? পার্থক্য ছিল শুধু এই সংখ্যাটায়, 911, 921, 931, এই জায়গাটা বন্দি শিবির থেকে। ভেরি গুড, এমডি রাসেল খান উনি উত্তর করেছেন যে এই প্রশ্নটা ছিল বন্দি শিবির থেকে। শামসুর রহমানের যে কবিতাটা এখানে ছিল এটার নাম হলো বন্দি শিবির থেকে। অসংখ্য ধন্যবাদ। বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থটা, এটা ছিল একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ শামসুর রহমানের। এটাই আসছিল যে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি। এবং মজার একটা এখানে আপনাদের ট্রিক্স বলে দেই, যে পরীক্ষাগুলোতে যখন একটা প্যাটার্ন নিয়ে একটু জটিলতা আসে, সেটা হলো আপনি যখন ওইখানে দেখবেন ওইখানে নেকড়ে অরণ্য ছিল। তো নেকড়ে অরণ্য মূলত শওকত ওসমানের একটা উপন্যাস। অপশনে একটা ট্র্যাপ বা একটা ফাঁদ থাকে, ওই ফাঁদের যে একটা অপশন ছিল সেটা হলো নেকড়ে অরণ্য। তো নেকড়ে অরণ্য এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক বা মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত, বাট এটা হলো একটা উপন্যাস। আর পরীক্ষায় আমাদের কাছে চেয়েছে হলো কোনটি কাব্যগ্রন্থ। পরীক্ষায় আমাদের কাছে চেয়েছিল কোনটি কাব্যগ্রন্থ। দ্যাটস ওয়াই আপনি কাব্যগ্রন্থ চাচ্ছে নাকি উপন্যাস চাচ্ছে, এই জিনিসগুলো না দেখে ভুলে আন্দাজে যদি উত্তর করেন তাহলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। তারপরে আসেন এনসিটিবি এর পূর্ণরূপ কি? এটা হলো বাংলাদেশের শিক্ষা, এই অংশটা থেকে আসছে। এই প্রশ্নটা আসছে বাংলাদেশের জনসংখ্যা, ওইখান থেকে। আর এই 3টা প্রশ্নই ছিল মুক্তিযুদ্ধ রিলেটেড। 3টা প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধ রিলেটেড, একটা ছিল জনসংখ্যা রিলেটেড, আর একটা ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা রিলেটেড। এনসিটিবি মানে কি? এনসিটিবি মানে হলো ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, ন্যাশনাল কারিকুলাম, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড।
অ্যান্ড টেক্সট বুক বোর্ড, এই ছিল এটার পূর্ণরূপ, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড। এই প্রশ্নটা এসেছিল কোথা থেকে? এই প্রশ্নটা এসেছিল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড। এরা হলো বাংলাদেশের যে পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তক রচনা করে 1986 সালের একটা প্রতিষ্ঠান। এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো একটা এনটিআরসিএ, যারা বেসরকারি শিক্ষা ব্যবস্থা দেখে থাকে। একটা হলো ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, আর এনটিআরসিএ হলো নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি। ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। এরকম কিছু প্রশ্ন আসে শিক্ষা রিলেটেড পূর্ণরূপ। তার মধ্যে আরেকটা আছে নাএম, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, বাংলাদেশের সর্বোচ্চ একাডেমিক শিক্ষা প্রদানকারী একটা প্রতিষ্ঠান। এখানে মূলত যারা বিশেষ শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন ওনাদের শিক্ষার জন্য বা ওনাদের ট্রেনিং এর সর্বোচ্চ প্রতিষ্ঠান। তারপরে এখানে প্রশ্ন ছিল এইটা, প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য কোনটি? প্রাথমিক স্তরে অর্থাৎ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রম, পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রম অর্থাৎ নতুন যে শিক্ষাক্রম ব্যবস্থা করা হয়েছে এই শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য চেয়েছে। মূল বৈশিষ্ট্য কি? তো মূল বৈশিষ্ট্য এটা ছিল দক্ষতা নির্ভর শিক্ষাক্রম, অর্থাৎ যেই শিক্ষাক্রম এটার মধ্যে অন্তর্ভুক্ত হলে একজন শিশু রান্না বান্না হোক বা ঘর গোছালের কাজকর্ম হোক বা অন্যান্য প্র্যাকটিক্যাল দৈনন্দিন জীবনের যে কার্যক্রম সেগুলোর ক্ষেত্রে সে দক্ষতা অর্জন করবে, অর্থাৎ এটা হলো দক্ষতা নির্ভর একটা শিক্ষাক্রম। তারপরে বলা ছিল বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নাগরিকদের পেশা বা বৃত্তির স্বাধীনতা বলা আছে? নাগরিকদের পেশা বা বৃত্তির স্বাধীনতা, এটা আমি বলেছিলাম যে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো, এই অংশটা থেকে আসা একটা প্রশ্ন। সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোর মধ্যে আমি বলেছি যে 1 থেকে 44 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত খুব ভালোভাবে পড়বেন, এই অংশটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপরেও আমি ক্লাসে আরো রেগুলার ক্লাসে সুন্দর করে বলে দিয়েছি, তো আমরা রেগুলার ক্লাসে সুন্দর করে এই জিনিসটা বলে দিয়েছি যে এখান থেকে কি কি পড়তে হয় সংবিধানের মধ্যে থেকে। তো সংবিধানের এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এটা হলো পেশা বা বৃত্তির স্বাধীনতা, সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে। আরেকটা অনুচ্ছেদ ছিল এখানে গুরুত্বপূর্ণ, যে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, সরকারি চাকরিতে বা সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা, এটা হলো সংবিধানের অনুচ্ছেদ নম্বর 29। এখানে আর একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পরবর্তী পরীক্ষার জন্য, সেটা হলো 28 নম্বর অনুচ্ছেদ। 28-এর মধ্যে একটা অনুচ্ছেদ আছে 28-এর 4 নম্বর অনুচ্ছেদ হলো কোটা সংক্রান্ত অনুচ্ছেদ, বিশেষ বিধানের ক্ষমতা, অর্থাৎ নারী, অনগ্রসর জনগোষ্ঠী এবং উপজাতি বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এদের জন্য সরকার চাইলে বিশেষ বিধানের ব্যবস্থা করতে পারবে এবং এই বিশেষ বিধানের ক্ষেত্রে সংবিধানের কোনো কিছুই তাদেরকে আটকাবে না। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা গ্রন্থসূত্রকার, এটা ছিল ইউনিভার্সিটি প্রেস। আর মুজিব পদক ভূষিত হন কে? সেজুতি সাহা, এটা ছিল প্রশ্ন। তবে এই প্রশ্ন দুইটা এবার আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু আমাদের দেশে সাধারণ জ্ঞান অংশ রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে পরিবর্তিত হয়। তো এইটুকু ছিল প্রথম ধাপের প্রশ্ন।